আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, বোটানি। অধ্যায় 12। অধ্যায় 12 সেটা হচ্ছে, অধ্যায়টার নাম হচ্ছে আমাদের পরিবেশে জীবের বিস্তার ও সংরক্ষণ, বা জীবের পরিবেশে জীবের পরিবেশ বিস্তার কিংবা বিস্তার লাভ করে ও এদের সংরক্ষণ। এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে অভিযোজন থেকে, বিলুপ্তপ্রায় প্রাণী থেকে এবং সংরক্ষণ থেকে। তো তাও আমরা প্রথম থেকে একদম বেসিক, যেন আমরা কোনো কিছু বাদ না দিই, তাই প্রথম থেকে শুরু করব। সবার আগে আমাদের টপিক আসে হচ্ছে প্রজাতি। প্রজাতি কারা? প্রজাতি হলো তাদের এমন কোনো প্রাণী বা জীব, এটা উদ্ভিদ হইতে পারে, এটা প্রাণী হইতে পারে, তাদের মধ্যে একটা কিছু বৈশিষ্ট্য মিল থাকবে এবং তারা প্রজননের মাধ্যমে কি করবে? প্রজননের মাধ্যমে একটা উর্বর সন্তান তৈরি করবে। তাহলে এটা সংজ্ঞা যদি বলি, নিকট বৈশিষ্ট্য সম্পন্ন, নিকট বৈশিষ্ট্য সম্পন্ন হইতে হবে। তার সাথে একদল জীব, মানে একটা নির্দিষ্ট কয়েকটা জীব হইতে হবে। জীব যারা হ্যাঁ, নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মধ্যে ইন্টারবিট, ইন্টারবিট মানে প্রজনন, ইন্টারব্রিডের মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনের সংখ্যক, উর্বর সন্তান উৎপাদনে সক্ষম হবে। এখানেই প্রজাতির অনেকগুলা বৈশিষ্ট্য চলে আসছে। তারা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে এবং তাদের মধ্যে প্রজনন হইতে হবে, প্রজননের মাধ্যমে উর্বর সন্তান হইতে হবে। উর্বর সন্তান না হলে আমাদের এটা শিখে লাভ নাই, মানে প্রজাতি বলাও যাবে না তাদেরকে, প্রজাতি বলে। যেমন এবার এটার কিছু বৈশিষ্ট্য শিখবো, প্রজাতির বৈশিষ্ট্য। ঠিক, বৈশিষ্ট্যগুলো কি কি? অনেক ধরনের বৈশিষ্ট্য হইতে পারে। যেমন এক নাম্বার হচ্ছে নিকট সম্পর্কভুক্ত, তাদের মধ্যে সম্পর্ক থাকতে হবে। নিকট সম্পর্ক যুক্ত এক দল জীব হইতে হবে। এক, দুই নাম্বার হইতে হবে হচ্ছে এরা কি করতে হবে? এরা প্রজনন বা ইন্টারব্রিডের মাধ্যমে ব্রিডের মাধ্যমে কি করতে হবে? মাধ্যমে একটা উর্বর সন্তান জন্ম দিতে হবে, মাধ্যমে উর্বর সন্তান উৎপাদনে বা দনে সক্ষম হইতে হবে। আর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের একই পদ্ধতির দুটি ভিন্ন বৈশিষ্ট্য নিরবিচ্ছিন্ন থাকতে হবে। এই জিনিসটা আমরা একটু পরে যখন আমরা গম নিয়ে একটা কথা বলবো তখন আমরা আরো ভালো করে শিখবো। একই প্রজাতির দুইটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে জীবের মধ্যে কি হইতে হবে? নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্নতা থাকতে হবে। মানে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি যখন মানে ইন্টারব্রিড তৈরি হবে,
তখন তাদের বৈশিষ্ট্যগুলো নিরবিচ্ছিন্ন হতে হবে, থাকতে হবে। আর না, লাস্ট বা নট দ্য লিস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এরা একই পূর্বপুরুষ থেকে আসতে হবে, একই পূর্ব পুরুষ হতে উদ্ভূত উদ্ভূত হইতে হবে। এটা সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের সাদা পাঠ, যেটা আমরা ছোটবেলায় পড়ছি, পাঠ, আর হচ্ছে একটা হচ্ছে তোষা পাঠ। এই দুইটা দুইটা পাঠের বংশধর হইলেও এদের দুইজনের মধ্যে ইন্টারবিট হয় না, তাদের মধ্যে একটা একটা কখনো প্রজনন করতে পারে না। বুঝছো? ধরো সাদা পাঠটা হচ্ছে কর্চোরাস বা কর্পোরাস, কর্পোরাস যেটাই বলো, ক্যাপসুলারিস, বৈজ্ঞানিক নাম অবশ্যই নিচে দাগ দিতে হবে। আরেকটা হচ্ছে কর্চোরাস অলিগোটোরিয়াস। হ্যাঁ, এটা বৈজ্ঞানিক নাম এটা। দেখো, এদের দুজনের একটা হচ্ছে গোল হয়, ছোট হয় তুলনামূলক, হ্যাঁ, এরকম হয়, আরেকটা একটু লম্বা হয়। তুমি এটা বাইরে থেকে এদেরকে আলাদা করতে পারবা না, কিন্তু এরা, এদের মধ্যে একজনে একজনে ইন্টারবিট হয় না, তাদের একটা একটার মধ্যে প্রজনন হয় না, এটা মনে রাখবা। তাহলে এরা কি একই প্রজাতির হবে না, ভিন্ন প্রজাতি হবে, এটা মনে রাখবো। ঠিক আছে? তো এখানে সবচেয়ে সুন্দর জিনিস, যে জিনিসটা লাগবে, প্রজাতির কয়টা সংখ্যা আছে। আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়া আছে, আমরা পড়ে আসছি চতুর্থ অধ্যায়, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বলে এটাকে, ব্যাকটেরিয়া। তারপরে পাবো আমরা ছত্রাক, তারপরে পাবো শৈবাল, আর এরা দুজন মিলে লাইকেন তৈরি করে, ওটা আমাদের এত ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য না। বায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে, টেরিডোফাইটা আছে। তারপরে আর আছে আমাদের নগ্নবীজি, সপ্তম অধ্যায়ের পড়া, নগ্নবীজি, আবৃতবীজি, আবৃত বীজি। এদের প্রজাতি সংখ্যা জানতে হবে। তো ব্যাকটেরিয়ার প্রজাতি হচ্ছে 171টি, সাইনোব্যাকটেরিয়ার বরাবর 300টি, ছত্রাকের জন্য 275টি, তারপরে শৈবালের জন্য 2245টি, বায়োফাইটার জন্য 248টি, টেরিডোফাইটার জন্য 195টি, 05 হচ্ছে নগ্নবীজি। নগ্নবীজি বিলুপ্ত প্রায় হয়ে আসছে, এটা এখন পরিবেশে খুব কম পাওয়া যায়, সাইকাস পাওয়া যায়, কিছু উদ্ভিদ পাওয়া যায়, বাঁশ পাতা পাওয়া যায়। তো এক এক কিছু ইয়ে। তো এবার দেখো, এখানের মধ্যে প্রথম দুইটা আগে উদ্ভিদ হিসাবে ধারণা করা হতো, কিন্তু এখন বর্তমানে এরা উদ্ভিদের অংশ না। বাট এদের ব্যাকটেরিয়ার একটা জিনিস থাকে, কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা থাকলেও কোষ প্রাচীরটা কি সেলুলোজ নির্মিত নির্মিত না, তা হচ্ছে কি দিয়ে গঠিত হয়, পেপটাইড ও গ্লাইকেন, তো বা মিউকোপলিস্যাকারাইড, বা এগুলা এখন আমাদের জানার বিষয় না। ব্যাকটেরিয়া এখন উদ্ভিদের মধ্যে পড়ে না, আগে পড়া হইতো। এই দেখো, ছত্রাক আর শৈবালকে একসাথে বলে থ্যালোফাইটা, থ্যালোফাইটা। কিন্তু এরা অপুষ্পক। ছত্রাক শৈবাল যেমন অপুষ্পক, বায়োফাইটা টেরিডোফাইটাও অপুষ্পক। তো এরা অপুষ্পক হওয়াতে এদেরকে একটা নাম দিলাম, ক্রিপ্টোগ্যামিয়া। ক্রিপ্টোগ্যামিয়া, সুন্দর করে লিখলে, ক্রিপ্টোগ্যামিয়া, অপুষ্পক, ফুল তৈরি করতে পারে না। আর এইগুলাকে কি বলি, প্যানারোগ্যামিয়া। প্যানারোগ্যামিয়া মানে কি, সপুষ্পক। এটা হচ্ছে একদম বইয়ের শুরুতে আছে, তো এইগুলা একটু কাভার আপ করে দিলাম।
কারণ প্যানেরোগেমিয়া কেন? এরা হচ্ছে পুষ্প। ঠিক আছে, এটা আমরা শিখলাম। এবার হচ্ছে পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের হচ্ছে জীবগোষ্ঠী। জীবগোষ্ঠীটা কি আমরা এখন একটু ভালো করে শিখব। জীবগোষ্ঠীর বা আমরা এটাকে আরেকটা নামে ডাকি আমাদের এই অধ্যায় পপুলেশন। মানুষের জনসংখ্যা বুঝি নিও না। তো পপুলেশনটা কি? একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট সময়ে কোন স্থানে বা নির্দিষ্ট স্থানে, হ্যাঁ, উপস্থিত উপস্থিত একই প্রজাতি, কোন একটা নির্দিষ্ট প্রজাতিরই হবে, একই প্রজাতির এর সমন্বিত ভাবেকে বা সমন্বিত ভাবে সংখ্যাকে পপুলেশন বা সমন্বিত ভাবে যেই মানে যে জীবগুলা তৈরি হয়, তাহলে যে প্রজাতি তৈরি হয় তাকে বলবো আমরা জীবগোষ্ঠী। গোষ্ঠী বানানটা একটু ঠিক করে নি, ঠ হবে এখানে। তো একই প্রজাতির সকল জীবকে, একই প্রজাতি হইতে হবে। সকল জীবকে কি বলে? জীবকে সমন সমন্বিত ভাবে পপুলেশন বলে বা জীবগোষ্ঠী বলে। হ্যাঁ, পপুলেশন নামটা যেহেতু নতুন, এই জন্য আমরা পপুলেশনটাই ইউজ করি। ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবার দেখো, আমরা কিছুদিন পরে এগুলো আরো ভালো করে জানবো, বা কিছুক্ষণ পরে জানবো প্রজাতি। হ্যাঁ, প্রজাতির নির্দিষ্ট স্থানের সংখ্যাকে কি বলবো? পপুলেশন। পপুলেশন পপুলেশন যদি অনেক কয়েকটা পপুলেশন মিলে হয় কমিউনিটি। আমরা কমিউনিটিতে থাকি, কমিউনিটিতে সবকিছু আছে। কমিউনিটি, কমিউনিটির মধ্যে একটা জিনিস মনে রাখবা, কমিউনিটির মধ্যে থাকে হলো অনেকগুলো কমিউনিটি মিলে তৈরি করে বাস্তুতন্ত্র বা স্কয়ার। আর বাই স্কয়ার মিনে স্কয়ার, স্কয়ার আর ইকোস্ফিয়ার। ইকোস্ফিয়ারটা তিনটা জিনিস নিয়ে গঠিত হয়, আরো তিনটা জিনিস অ্যাড হয় বাই স্কয়ারের সাথে। ওই তিনটা জিনিসের নাম আমাদের ভালো করে জানতে হবে, ওটা এমসিকিউতে দেয়। সেটা হচ্ছে এক, বায়ুমণ্ডল। এগুলো এত ডিটেলস পড়া লাগবে না। বাড়িমণ্ডল আর অশ্বমণ্ডল। 3 নাম্বার অশ্বমণ্ডল, অশ্বমণ্ডল। এখন শুনো, ইকোলজিতে এই তিনটা জিনিস এক্সট্রা অ্যাড হয় বায়োস্ফিয়ারের সাথে, বুঝছো? এটা মনে রাখলে আমরা পপুলেশনের মোটামুটি বেসিক জিনিসটা শেষ হয়। এবার পপুলেশনের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এক, ঘনত্ব বা বিস্তার। একটা জিনিস চিন্তা করো, আমরা কি সবগুলা প্রাণীকে একদম অ্যাকুরেটলি মাপে গুণে চিনে ফেলতে পারবো না, কিন্তু আমরা একটা নির্দিষ্ট স্থানে কতগুলা প্রাণী আছে, ধরো 1 মিটার জায়গায় বা 2 মিটার জায়গায় বা 1 কিলোমিটার জায়গার মধ্যে কতগুলা প্রাণী আছে তার সম্পর্কে ধারণা নিতে পারবো। জন্ম মৃত্যুর হার একটা পপুলেশনের মধ্যে, ধরো এটা মানুষেরও হিসাব করে আমাদের, যেমন হচ্ছে জন্মের হার কেমন, মৃত্যুর হার কেমন, এই জন্ম ও মৃত্যুর হার আমরা এই এই বৈশিষ্ট্য আছে। 1,000 মানে প্রতি বছরে, মানে 1,000 মানুষ, 1,000 যদি বাচ্চা জন্ম নেয় কয়জন মারা যায়, বা 1,000 জন মানুষের মধ্যে কয়জন মারা যায়, 1,000 জনের মধ্যে আমরা হিসাব করি।
মৃত্যুর হার। 3 নাম্বার, সংখ্যা বৃদ্ধির শক্তি। মানে তুমি একটা যদি পরিবেশ দাও, ইকোসিস্টেম দাও, অবশ্যই তাদের সংখ্যা বৃদ্ধি হবে। এই সংখ্যা বৃদ্ধি হওয়াকে সংখ্যা বৃদ্ধি শক্তি বলে। আর একটা পর্যায়ে দেখবা যে প্রাণীগুলো থাকতে থাকতে ওই জায়গায় খাওয়ার পরিমাণ কমে যাবে। খাওয়ার পরিমাণ কমে গেলে সেখানে কি হবে? ঘাটতি দেখা দিবে। তার কারণে কি অনেক প্রাণী মারা যায়। সংখ্যা বৃদ্ধির সীমিতীকরণ, সীমিত করো। তারপরে লাস্টে আছে ভূস্থান। যে যে ভৌগোলিক স্থানে থাকে, ভূস্থানের সঙ্গে আবহাওয়া সম্পর্কিত আর কি। তোর আবহাওয়া খারাপ হলে অনেক প্রাণী মারা যেতে পারে। ঠিক আছে, ওই স্থানে ইয়ে আছে। তারপর হচ্ছে জীব সম্পর্কিত। জীবে কোনো অসুখ ছড়াই গেল, জীবের পপুলেশন কমে যেতে পারে। 6 নাম্বার, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে কোনো ঘূর্ণিঝড় আসলো। জলবায়ু সম্পর্কিত। লাস্ট, নট দ্য লিস্ট, 8 নাম্বার, আমরা এখানে শিখবো আহ মৃত্তিকা সম্পর্কিত। এটা আমি বলি, এই 4টা পয়েন্টকে আলাদা না করে এই 4টা পয়েন্টকে আমরা এই সীমিতকরণের অংশ হিসাবেই ধরি। তো সীমিতকরণের জন্য ভূস্থানে যদি কোনো সমস্যা হইতে পারে, তারপরে জীবের কোনো অসুখ বিসুখ হইতে পারে, জলবায়ু পরিবর্তন হইতে পারে, মাটিতে কোনো সমস্যা হইতে পারে, এটার কারণে কি সংখ্যা সীমিতকরণ হয়। এটা আমরা ভালো করেই শিখবো। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী টপিক আমরা জানি, সেটা হচ্ছে আমরা পড়ছি কি প্রজাতি, প্রজাতির পরে পড়ছি পপুলেশন, এখন পড়বো হচ্ছে কমিউনিটি, জীব সম্প্রদায় বা কমিউনিটি। ঠিক আছে, কমিউনিটি। কমিউনিটির মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, কমিউনিটি হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে, এগুলোর সংখ্যা প্রায় কাছাকাছি কিন্তু সবগুলো এক না। কোনো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে একই পরিবেশে উপস্থিত উপস্থিত প্রাণী, উদ্ভিদ, এখানে দুইটাই আছে, মানে প্রজাতি, প্রাণী ও উদ্ভিদের প্রাকৃতিক সমাবেশ। মানে যেখানে সমাবেশ অনেকগুলা প্রাণী এবং অনেকগুলো উদ্ভিদ থাকবে, তাকে প্রাকৃতিক সমাবেশ, যারা পরস্পর উপর নির্ভরশীল। দেখো, আমরা কমিউনিটিতে শুধু আমাদের মানে যারা সবাই সবার উপর নির্ভরশীল, যেমন একটা রিক্সাওয়ালা থেকে একটা কোনো পোস্ট গ্রাজুয়েশন বা একটা ডাক্তার, একটা কি মন্ত্রী, সবাই একজন একজনের উপর কি নির্ভরশীল। তো এইটাই কমিউনিটিতে কোনো একটা নির্দিষ্ট সময় একটি পরিবেশে উপস্থিত প্রাণী ও উদ্ভিদের প্রাকৃতিক সমাবেশ, যারা পরস্পরের প্রতি সহনশীল, প্রতি সহনশীল, সহনশীল এবং নির্ভরশীল। সহনশীল, নির্ভরশীল এবং কি আন্তঃক্রিয়া। আমরা পড়ছি মিথজীবিতা আর কি আন্তঃক্রিয়া ঘটায়।
পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তাকে কি বলে? তাদের জীব সম্প্রদায় বলে, কমিউনিটি বলে। তো এদেরও কিছু বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্যগুলো কি? হুম, বৈশিষ্ট্যগুলো আমরা শিখবো। 1 নাম্বার বৈশিষ্ট্য, প্রজাতির ভিন্নতা। অবশ্যই এখানে শুধু একটা মানে পরিবেশের সকল প্রাণী নিয়ে আমরা আলোচনা করতেছি, একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়, পরিবেশে। তাহলে এখানে অনেকগুলো প্রজাতি থাকবে, বিভিন্ন প্রজাতির ভিন্নতা থাকবে। গরু ছাগল আর আমরা তো এক হবো না। এখন স্টুডেন্টরা যদি নিজেদের গরু ছাগল পাবে, তাহলে তার কিছু করার নাই, তাই না? 2, বৃদ্ধির ধরো ও গঠন। তারপরে হচ্ছে নির্দিষ্ট, অবশ্যই কিছু কিছু প্রাণী অধিপত্য, যেমন চিন্তা করো, পরিবেশে ভাগ হতেছে কি, মানে কোনো বন জঙ্গলে বাঘ হচ্ছে রাজা, তো সে অধিপত্য খাটাবে। কিন্তু মানুষই মেনলি সবার উপরে অধিপত্য খাটায়, এটাই বাস্তবতা। 4 নাম্বার, স্তর বিন্যাস। এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। এখানে 5টা স্তর বিন্যাস আছে। 5 নাম্বার, ক্রমাগমন। 6 নাম্বার, খাদ্যর খাদ্যের স্তর। এটা আমরা শৃঙ্খল দেখবো, খাদ্য শৃঙ্খল, ছোটবেলায় যা যা শিখে আসছি। ও পুষ্টি স্বয়ংসম্পূর্ণতা, ও পুষ্টির স্বয়ংসম্পূর্ণতা। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে আবহাওয়া জনিত পরিবর্তন। কোনো আবহাওয়া পরিবর্তন হলে তো শেষ। এক এক আবহাওয়ায় এক এক প্রাণী বাঁচতে পারে, তাই না? আসো, এবার আমরা একটু ভালো করে একটা জিনিস শিখি, স্তরগুলা। এর স্তরগুলা খুব ইম্পর্টেন্ট। আমরা স্তর এখানে 5টা স্তরে ভাগ করি উদ্ভিদের জন্য। ওবার যেগুলা বৃক্ষ, মানে হচ্ছে অনেক বড় বড়। 2 নাম্বার, এদের নিচে ছোটগুলা আন্ডার স্টোরি, আন্ডার স্টোরি স্তর। তারপরে একটা ছায়া প্রেমী বা ছায়া প্রিয় একটা স্তর আছে। এটা সবচেয়ে বেশি এমসিকিউ তে দেয়, ভালো করে মনে রাখবা। ট্রান্সগেসিভ, ট্রান্সগেসিভ স্তর বা ছায়া প্রিয়। আর হচ্ছে এদের নিচে দেখ, ধরো আমি বলছি বৃক্ষ, তো বৃক্ষর মধ্যে একটা জিনিস মনে রাখবা, বৃক্ষের মধ্যে কিছু চারা হবে, চারা স্তর আছে। আর সবার লাস্টে ভূসংলগ্ন স্তর, লগ্ন স্তর। এগুলো নামগুলো মনে রাখবা, বাট ট্রান্সগ্রেসিভটা ভালো করে রাখবে। এটা ছায়াপ্রিয় উদ্ভিদ গুলাকে বোঝায়, ঠিক আছে? এবার হচ্ছে ছোটবেলা থেকে এটাই পড়ে আসতেছো, বাস্তুতন্ত্র, বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম। বাস্তু সংস্থান, ইকোসিস্টেমটা কি? এটার সংজ্ঞাটা এই অধ্যায়ের এখানে এখন থেকে শুরু হবে ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে স্থানে জীব সম্প্রদায়
দেয় এবং পরিবেশে নিজেদের মধ্যে, মানে এখানে পরিবেশটা এন্ট্রি নিবে, দেশের নিজেদের মধ্যে মধ্যে ও পরস্পরের মধ্যে। এখানে হচ্ছে মেইনলি হচ্ছে ঘুরে ফিরে পৃথিবী, সবকিছু গোল সার্কেল হয়ে আবার একটা একটার সাথে সম্পর্কিত। সম্পর্কটাই হচ্ছে আমাদের বাস্তু সংস্থার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া। একটু অপেক্ষা করো, এটা মেইন বেসিকটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ক্রিয়ার গতিময়তা, গতিময়তাকে বাস্তু সংস্থান বলে, বাস্তু সংস্থান বলে। এবার দেখো, ছোটবেলায় যা যা পড়ছি, বাস্তুতন্ত্রের মধ্যে মেইনলি থাকে কি উপাদান। এখানে মেইন উপাদানটা হচ্ছে, সবার আগে উৎপাদন, মেইন উপাদান আমরা সবাই জানি উৎপাদক। উৎপাদক মানে কি, যারা সূর্য আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, সকল উদ্ভিদ। উৎপাদক হচ্ছে একটা, বলতে পারো বাস্তুতন্ত্রের প্রাণকেন্দ্র। উৎপাদক যদি সূর্যের আলোকে এই যদি শক্তিতে রূপান্তর করে গ্লুকোজে বা সঞ্চয় না করে, তাহলে এটা অন্য কোনো প্রাণী তা পারবে না। 2 নম্বর, খাদক। খাদকের মধ্যে কি আছে, খাদকের কয়েকটি স্তর আছে। প্রথম স্তর, সাধারণত এই প্রথম স্তরটা কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম স্তরটা হচ্ছে তৃণভোজী হয়, তৃণভোজ খায়। তারপরে হচ্ছে ধরো দ্বিতীয় স্তর মাংসাশী হয়, তৃতীয় স্তর তৃতীয় স্তর আর হচ্ছে অনেক সময় সর্বোচ্চ স্তর থাকতেও থাকতে পারে, সর্বোচ্চ স্তর থাকলেও থাকতে পারে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, 3 নাম্বার, এইটাকে সাধারণত আমরা বাস্তুতন্ত্রের উপাদান হিসেবে ধরি না, বিয়োজক। কিন্তু পরিবেশে যদি বিয়োজক না থাকে, তাহলে সকল কিছু পচে বা সকল কিছু কি হয়, ডিগ্রেডেড হয়ে আবার পরিবেশে ফিরে আসতে পারবে না। কিন্তু এটাকে আমরা সাধারণত উপাদান হিসেবে ধরি না। এর নাম কি, ট্রান্সফরমার। একটা নাম কি, ট্রান্সফরমার, ট্রান্সফর্ম করে। ফরমার, আরেকটা মনে হয় সেফেজ ও ফাস বলে, প্রোফাস বলে, যা সকল প্রাণী মারা গেলে, উদ্ভিদ হোক সেটা প্রাণী হোক সেটা পরিবেশের মধ্যে আবার ফিরিয়ে আনে। তো এটা বাস্তুতন্ত্র অনেক ধরনের হইতে পারে। জলজ যদি একটা জিনিস দেখাই, জলজ জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটা সবচেয়ে সুন্দর উদাহরণ, প্রথমে শুরু হয় ফাইটোপ্লাঙ্কটন, উৎপাদক। ফাইটো মানে উদ্ভিদ, মানে পানিতে বাসমান, প্লাঙ্কটন মানে বাসমান কিছু। ফাইটোপ্লাঙ্কটনকে খাবে কি, ছোট মাছ, যেমন কই মাছ, পুঁটি মাছ, এগুলা কে খাবে, ছোট মাছ। ছোট মাছকে কখনো আমরা, ছোট মাছকে খাবে মাঝারি আকারের মাছ। মাঝারি আকারের মাছ মানে কি, রুই কাতলা, মাঝারি আকারের আকারের মাছ, এদেরকে আবার খায় ছোট মাঝে তার এদেরকে খাবে কি, বড় মাছ, মানে ক্যাটফিশ টাইপ, মানে হচ্ছে বল মাছ টাইপ। হ্যাঁ, এখানে উৎপাদক আছে, কিন্তু দেখছো এখানে বিয়োজক আছে, বিয়োজক তো নাই কিন্তু। বিয়োজক ছাড়া এটা কখনো পুষ্টির কি স্বয়ং সম্পূর্ণটা হবে না, পুরা বাস্তুতন্ত্র আনস্টেবল হয়ে যাবে। আর যদি স্থলজ একটা বলি, স্থলজ সবচেয়ে সবচেয়ে হলো কি, একটা ঘাস, ঘাসে খাবে গ্রাস হোপার বা ঘাস ফড়িং।
হ্যাঁ, ঘাস ফড়িংকে খাবে কে? ব্যাং। ব্যাংকে খাবে কে? একটা সাপ খেলো। আবার সাপকে খায় কে? অনেক জায়গায় ময়ূর দেওয়া থাকে, অনেক জায়গায় ঈগল দেওয়া থাকে। বেজিও হইতে পারে, এটা অনেক কিছু, অনেক রকমের। এবার হচ্ছে ছোটবেলায় একটা টপিকের সাথে আমরা এখন রিলেট হবো আবার, ইকোলজিক্যাল পিরামিড, বাস্তুতান্ত্রিক পিরামিড। ইকোলজিক্যাল ইকোলজিক্যাল পিরামিড কি? কোন বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের, আমি যেটা আঁকছি মাত্র এটা হলো খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল ছিল, বা ফুড চেইন বলে। কোন ইকো সিস্টেমের খাদ্য শৃঙ্খলের, খাদ্য খাদ্য শৃঙ্খলের আহ বিন্যাসের মাধ্যমে যে পিরামিড তৈরি করা হয়, যে, যেমন সুন্দর একটা উদাহরণ দিলে, তুমি একটা জিনিস চিন্তা করো, এটার একটা সুন্দর উদাহরণ সেটা হচ্ছে, ধরো সূর্য আলোটা যে পরিমাণ একটা কি পাবে, আমাদের একটা উৎপাদক পাবে, সে পরিমাণ আমরা পাই না। এটা আর কি, অনেকটা। দর্শক, যে পিরামিড আকৃতির নকশা পাওয়া যায় তাকে ইকোলজিক্যাল লজিক্যাল পিরামিড বলে। তো এবার দেখো, ইকোলজিক্যাল পিরামিডের সবচেয়ে সুন্দর তিনটা অংশ আছে, সেটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি আমরা। এক হচ্ছে সংকার পিরামিড, মিট। দুই নাম্বার আছে বায়োমাস এর পিরামিড। আর থার্ড হচ্ছে শক্তির পিরামিড, যেটা আমি বলছিলাম যে সবাই সমান শক্তি পাবে না, শক্তির অপচয় হবে কিছু কিছু। ঠিক আছে? তো আমরা সংখ্যার পিরামিডটা দিয়ে সবকিছু শিখে ফেলতে পারবো। একটা সংখ্যার পিরামিড, ধরো একটা পিরামিড যদি আঁকি, এরকম তো হবে তাই না, একটা ট্রায়াঙ্গুলার শেপ। সবার উপরে থাকবে উচ্চ স্তরের খাদক, তারপরে থাকবে হচ্ছে আমাদের তৃতীয় স্তর, দ্বিতীয় স্তর, প্রথম স্তর, আর সবার শেষে উৎপাদক। উৎপাদক মানে গাছ। ধরো অনেকগুলা গাছ আছে। প্রথম স্তর উৎপাদক, উৎপাদকের যে পরিমাণ থাকবে কোনো বাস্তুতন্ত্রের মধ্যে, সবচেয়ে বেশি উৎপাদক থাকবে। তারপরে থাকবে হচ্ছে প্লাঙ্কটন। ধরো প্লাঙ্কটন খাইলো, মানে যেগুলো জু প্লাঙ্কটন, ছোট ছোট পোকামাকড়, পানিতে থাকে, জলজ যদি আমি দেখাই। তারপরে এখানে থাকবে হচ্ছে আমাদের, তারপরে আসবে একটু মাছ, ছোট মাছ, কই মাছ, এগুলার সংখ্যা আরো কমবে। তারপর আসবে একটু বড় আকৃতির মাছ, আর তার উপরে থাকবে একটা বৃহৎ আকৃতির মাছ। ধরো এটা এটা যদি সমুদ্র হয়, সমুদ্রের মধ্যে শার্ক, মানে হাঙর। ঠিক আছে? তো
হলো উৎপাদক, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তারপরে আসলো কি তৃতীয় স্তর, তারপরে আসলো কি সর্বোচ্চ স্তর। ঠিক আছে, উপরে যত যাবা সংখ্যা তত কমবে, এটা মাথায় রাখতে হবে। এবং আমি যেটা বলছিলাম, উৎপাদক যে পরিমাণ সূর্যের শক্তিকে বা সৌরশক্তিকে রূপান্তর করতে পারে, অন্য কোনো আমাদের মানে অন্য মানে যে খাদকগুলো আসে সেগুলা কখনোই পারবে না। এটা আমাদের একটা ল আছে, কিছুক্ষণ পর আমরা শিখবো। মানে যে উৎপাদক যদি 100% পায়, হ্যাঁ, তার মাত্র 10% হচ্ছে একটা কি পাবে, হ্যাঁ, তার মাত্র 10% হচ্ছে আমাদের পরের স্তর পাবে। ওই 10%-এর আরো 10% পাবে হচ্ছে আমাদের দ্বিতীয় স্তর, তারও 10%, মানে 0 পয়েন্ট এরকম করে করে কমতে থাকবে। যদি এটা 100% হয়, এটা 10%, এটা পাবে 1%, 0.1%, এটা আরো কম 0.01%। 10 মানে তার 90%ই অপচয় হবে, তার 10%, 10%, 16% পাবে। মানে উৎপাদক থেকে সর্বোচ্চ স্তর খাদক মাত্র 10% পাবে। এটা মনে থাকবে, আমরা সবকিছু সব অঙ্কের মধ্যে এটা পারবো। ঠিক আছে, তো পিরামিডের গুরুত্ব অনেক বেশি, কারণ কি এখান থেকে আমরা পুরা বাস্তুতন্ত্র সম্পর্কে জানতে পারি। তারপরে হচ্ছে আমাদের কি বলে, হ্যাঁ, তারপরে আমরা কি বলতে পারি, উম বাস্তুতন্ত্রের প্রাণী সংখ্যা সম্পর্কে জানতে পারি, বায়োমাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, হুম, তো আসো আমরা পিরামিড শেষ করি। পিরামিড শেষ হইলে এখন হচ্ছে শক্তির প্রবাহ। শক্তির প্রবাহটা এখানে আমি হালকা করে শক্তির পিরামিডের মধ্যে বলে দিছি। শক্তির প্রবাহ, শক্তির প্রবাহটা কি, পৃথিবীতে সকল শক্তির উৎস কি, শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। সূর্যকেই একমাত্র শক্তিতে রূপান্তর করতে পারে একটাই প্রাণী, সেটা হচ্ছে উদ্ভিদ। এবং শক্তির ট্রপিক লেভেল মানে হচ্ছে প্রতিটা স্তর, উৎপাদক, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সর্বোচ্চ স্তর। এইটাকে বলে ট্রাফিক লেভেল। প্রতিটি লেভেলের এর এক স্তর থেকে আরেক স্তরে একমুখী প্রবাহ হইতে পারে। মানে উৎপাদক থেকে প্রথম স্তরে যাবে, প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর থাকে, উল্টাটা আসবে না, মুখী প্রবাহ এ প্রবাহিত হবে। এবার দেখো, যে কথাটা আমি কিছুক্ষণ আগে বলছি, প্রতিটি স্তরে শক্তির কি করবে, শক্তির ক্রমব্যয় হবে। ক্রমব্যয় হবে। তারপরে 4 নাম্বার, এই জিনিসটাকে, যে 10%-এর কথা বলছি, এটা একটা বিজ্ঞানী দিছিল, এবং এটার একটা নাম আছে, শক্তির প্রবাহ দশমাংশ নীতি মেনে চলে। দশমাংশ মানে 10% করে করে পাবে প্রতি স্তরে, অনুসরণ করে, অনুসরণ করে। এবার সেটা কোন বিজ্ঞানী দিছে, এটা লিন্ডেন ম্যান। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাথস এর কোশ্চেন।
এবার একটা একটা ছোট একটা টার্ম পড়বো। এটা ক নাম্বারে অনেক বেশি দেয়। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। এটা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে টক্সিক সাবস্টেন্স নিয়ে বুঝে। ধরো এটা ইন্ডাস্ট্রিয়াল টক্সিক হতে পারে, বিভিন্ন আবর্জনা বর্জ্য পদার্থ হতে পারে। দেখো, উৎপাদকের মধ্যে যে পরিমাণ টক্সিন থাকে সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে উৎপাদক থেকে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এটা ক্রমান্বয়ে বাড়বে। তো এটা হলো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। টক্সিক সাবস্টেন্সটা উৎপাদক থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, ক্রমান্বয়ে সর্বোচ্চ স্তর পর্যন্ত বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে যাবে, বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে উৎপাদকে হচ্ছে টক্সিক সাবস্টেন্স কম। ঠিক আছে, শক্তির প্রবাহ গেল। এটাই হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেখানে আমরা মোটামুটি প্রথম বেসিক সব ধারণা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই অধ্যায়টা আসলে একটু বিরক্তিকর, মানে এখানে অনেক সংজ্ঞা আছে। তারপরে এখন আমরা অভিযোজন থেকে শুরু করব নেক্সট ক্লাস থেকে। তো অভিযোজনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এই অধ্যায় অভিযোজন থেকে অনেক বেশি কোশ্চেন আসে, এবং আর বিলুপ্ত প্রায় প্রাণী থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো আমরা নেক্সট ক্লাসে অভিযোজন থেকে শুরু করব। তারপরে অভিযোজনের পরে আমরা বায়ুম গুলা ভালো করে জানা শিখবো, যেন আমাদের এই অধ্যায়ের কোনো সিকিউ বাদ না যায়, বা কোনো এমসিকিউ যেন না যায়। আমি সবগুলো একদম কম্বিনেশন করে করবো, আর তোমরা পারলে এটা 2x দিয়ে দেখার চেষ্টা করবা। তাহলে তাহলে আর তোমাদের এত বিরক্ত লাগবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এইটুকু।